ওকে, আমরা শুরু করছি। আমরা গতকাল আংশিক চাপ অবধি পড়েছিলাম। হ্যাঁ, আংশিক চাপের সূত্রটা মোস্ট প্রবলি পড়ি নাই, এর আগে অবধি পড়েছিলাম আর কি। আচ্ছা, দেখো, আংশিক চাপ সূত্রটা কি ছিল? যে কোন নির্দিষ্ট তাপমাত্রায় বিক্রিয়াবিহীন কোনো গ্যাস মিশ্রণের কোনো একটা উপাদান গ্যাস ওই তাপমাত্রার মিশ্রণের সমস্ত আয়তন একাকী দখল করলে যে চাপ প্রয়োগ করতো তাকে ওই গ্যাস মিশ্রণ আংশিক চাপ বলা হয়। কোনো একটা গ্যাস মিশ্রণে অনেকগুলো গ্যাস আছে, ওখান থেকে একটা স্পেসিফিক গ্যাস যদি ওই পাত্রে রাখো, ওটা যদি পুরো জায়গা দখল করো, এই গ্যাসটা পাত্রে যেই চাপ দিবে সেটাই হচ্ছে আংশিক চাপ, ওই গ্যাসের আংশিক চাপ। এবং ওই মিশ্রণে এখানে যতগুলো গ্যাস আছে সবগুলো গ্যাসের আংশিক চাপ যদি তুমি যোগ করো, যেটা পাবে সেটা হচ্ছে মোট চাপ। ঠিক আছে? তো এখন আমরা আংশিক চাপ বের করার একটু সূত্রটা দেখব। আংশিক চাপ বের করার জন্য আমাদের যে সূত্রটা লাগবে, দেখো এখানে আমি লিখে রাখছি। আংশিক চাপ বের করার সূত্রটা হচ্ছে মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। আংশিক চাপ বের করার যে সূত্র সেটা হচ্ছে মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। তুমি যদি মূল ভগ্নাংশের সাথে মোট চাপ তো তোমাকে পরীক্ষায় দেওয়া থাকবে, পরীক্ষার প্রশ্নে মোল ভগ্নাংশ বের করতে হবে। তাহলে মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ, ঠিক আছে? তাহলে কোনো পাত্রের আংশিক চাপ ইজ ইকুয়াল টু হোয়াট? কোনো পাত্রের আংশিক চাপ ইজ ইকুয়াল টু মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ, কোনো পদার্থের আংশিক চাপ ইজ ইকুয়াল টু মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। এখন মোল ভগ্নাংশ আমরা কেমনে বের করব? দেখো, মোল ভগ্নাংশ ইজ ইকুয়াল টু কি? দেখো, আমি উদাহরণের মাধ্যমে বলি, এখানে তোমরা এটা নাও বুঝতে পারো। দেখো, আমি ধরতেছি যে নাইট্রোজেন এবং 3 অণু হাইড্রোজেন দেখা বিক্রিয়া। যাচ্ছে না। তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ না? না, দেখা যাচ্ছে না। আরে বাবা, এতক্ষণ চুপ করেছিলা কেন তাহলে? এতক্ষণ পরে যদি বলো কেমনে হয়? আমি পড়াই যাচ্ছি। এখন দেখতে পাচ্ছ? হ্যাঁ। ওকে, তাহলে দেখো, আংশিক চাপ ইজ ইকুয়াল টু কি? আমরা কোনো গ্যাসের মোল ভগ্নাংশ আংশিক চাপ বের করতে চাচ্ছি, কোনো গ্যাসের আংশিক চাপ বের করতে যাচ্ছি। কোনো গ্যাসের আংশিক চাপ বের করার জন্য সূত্রটা হচ্ছে কি? মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। কোনো গ্যাসের আংশিক চাপ বের করার জন্য যে সূত্র সেটা হচ্ছে কি? মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। মোল ভগ্নাংশটা কেমনে বের করব? আমরা প্রসেসে যাচ্ছি। মোল ভগ্নাংশ, তাহলে আংশিক চাপ কেমনে বের করব? আংশিক চাপ ইজ ইকুয়াল টু মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। মোট চাপ তোমাকে পরীক্ষার হলে পরীক্ষার খাতা প্রশ্নে দেওয়া থাকবে। মোল ভগ্নাংশটা আমরা বের করবো। মোল ভগ্নাংশটা কেমনে বের করবো দেখো, আমরা একটু উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। এখানে বইয়ে যেটা আছে এটা তোমরা নাও বুঝতে পারো। যে মনে করো নাইট্রোজেন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে তোমার অ্যামোনিয়া তৈরি করলো, NH3 তৈরি করলো, কত অণু? 2 অণু। মনে করো 2 অণু অ্যামোনিয়া তৈরি করলো। হ্যাঁ, এখানে তোমাকে বের করতে বলছে যে হাইড্রোজেনের আংশিক চাপ বের করো। হাইড্রোজেনের আংশিক চাপ, সরি, মূল ভগ্নাংশ বের করো। মূল ভগ্নাংশ থেকে আংশিক চাপ বের করা যাবে, জাস্ট মোট চাপটা গুণ করে দিলে হয়ে যাবে এটার সাথে। তাহলে দেখো, আমরা মূল ভগ্নাংশ বের করবো কার? হাইড্রোজেনের মূল ভগ্নাংশ কেমনে বের করবা? হাইড্রোজেনের মূল ভগ্নাংশ ইজ ইকুয়াল টু, একটা ব্র্যাকেট দিয়ে দাও, মূল ভগ্নাংশ ইজ ইকুয়াল টু হাইড্রোজেন যতটা আছে, হাইড্রোজেনের মোট মোল সংখ্যা কত? দেখো এখানে তিনটা না, হাইড্রোজেনের মোল সংখ্যা কত? তিনটা। এই যে তিনটা রাখবা উপরে। আর টোটাল মোল সংখ্যা কত দেখো তো? নাইট্রোজেনের আগে কিছু না, মানে একটা আছে, তার মানে নাইট্রোজেনের মোল সংখ্যা 1, হাইড্রোজেনের মোল সংখ্যা 3, 3 একে 4, আর এখানে অ্যামোনিয়ার মোল সংখ্যা 2, 4 2 6। তাহলে এই যে 3/6। এই যে তাহলে হাইড্রোজেনের মোল সংখ্যা কত? 2 দ্বারা ভাগ করে দিলে হাফ। হাইড্রোজেনের মোল সংখ্যা কত? হাফ। ঠিক আছে? তাহলে হাইড্রোজেনের মোল ভগ্নাংশ কত? হাফ। হাইড্রোজেনের মোল ভগ্নাংশ কত? হাফ। এই যে তুমি যদি হাইড্রোজেনের আংশিক চাপ বের করতে যাও, এই যে আংশিক চাপ যদি বের করতে যাও, এই মোল ভগ্নাংশ হাফের সাথে জাস্ট মোট চাপটা গুণ করে দিবা। এই মোট চাপ তোমাকে পরীক্ষার খাতা প্রশ্নে দেওয়া থাকবে। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের কাজ। এই যে এখানে দেখো, মোল ভগ্নাংশ ইজ ইকুয়াল টু কি লিখছে? উপাদানের মোল সংখ্যা, মানে যেটার আংশিক চাপ বের করতে যাচ্ছ, যেটার মূল ভগ্নাংশ বের করতে যাচ্ছ, এটার মূল সংখ্যাটা, এই যে আমরা হাইড্রোজেনের মূল সংখ্যা বের করতে যেতে হাইড্রোজেন যতটা আছে সেটা উপরে রাখবা, ডিভাইডেড বাই মিশ্রণের মোট মূল সংখ্যা বের করে জাস্ট নিচে লিখবা, শেষ। এটা হচ্ছে মূল ভগ্নাংশ। এবং মূল ভগ্নাংশ দেখে তুমি যদি আংশিক চাপ বের করতে যাও, কি করতে হবে? জাস্ট
এই যে মোট চাপ দ্বারা গুণ করে দিবা, ঠিক আছে? এই যে এখানে এটা ছোট করে দিয়ে দিছে যে পার্শিয়াল প্রেশার অফ নাইট্রোজেন ইজ ইকুয়াল টু আংশিক চাপ অফ নাইট্রোজেন, হ্যাঁ, ইনটু প্রেশার, মোট প্রেশার, এখানে মোট প্রেশার এটা। আমরা তাহলে এতটুকু আশা করি বুঝে গেছে। এখন আসো যে আমরা যে 1 ATM বলি, 1 ATM বা 760 মার্কারি, এখানে আমাদের যে পদার্থগুলো আছে নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন, কার্বন ডাইঅক্সাইড, এই পদার্থগুলোর বিভিন্ন আংশিক চাপের যোগফল আমরা যদি দেখি, এই যে নাইট্রোজেনের আংশিক চাপ হচ্ছে তোমার 593.4 মার্কারি, অক্সিজেন আংশিক চাপ হচ্ছে 192.2 মার্কারি, আর্গন আংশিক চাপ হচ্ছে 7.1 মার্কারি, পার্শিয়াল প্রেশার কার্বন ডাইঅক্সাইড আংশিক চাপ হচ্ছে 0.3 মার্কারি, এবং 760 মার্কারি হচ্ছে টোটাল যোগফলটার, হ্যাঁ, পার্শিয়াল প্রেশার নাইট্রোজেন সবগুলো যোগ করে আমরা এটা পাবো। তো এতটুকু জানলে হবে, এরপরে এই ম্যাথগুলো আমরা সিকিউতে করবো ইনশাল্লাহ। এই যে আংশিক চাপ এবং মোল ভগ্নাংশ, এই বিষয়গুলো কি বুঝছো উর্মি, বুঝছো কি না? হ্যাঁ, বুঝছি। ওকে, আংশিক চাপটা একটু বুঝাই দেন। আংশিক চাপ আরেকবার বোঝাই দিব। ওকে, দেখো আংশিক চাপ বিষয়টা কি, সূত্রটা বোঝাবো নাকি? আচ্ছা, সব বোঝাই দিই। দেখো, এটা একটা পাত্র মনে করো, এই পাত্রে অনেকগুলো গ্যাস আছে, নাইট্রোজেন গ্যাস, হাইড্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাস, হিলিয়াম গ্যাস, অনেকগুলো গ্যাস একসাথে আছে। একটা গ্যাসের মিশ্রণ আছে আর কি। এখন তুমি কি করলা, আংশিক চাপ বের করতে যাচ্ছ, হিলিয়ামের আংশিক বা নাইট্রোজেনের আংশিক চাপ বের করতে যাচ্ছ। নাইট্রোজেনের আংশিক চাপ মানে হলো, তুমি এই পুরো পাত্র থেকে যদি সব গ্যাস বের করে নিছো, বের করে শুধুমাত্র নাইট্রোজেনকে রাখো, নাইট্রোজেন যদি পুরো এরিয়াটা নিজে একা দখল করে, তাহলে এই নাইট্রোজেন গ্যাসটা পাত্রে যে চাপটা প্রদান করবে সেটাই হচ্ছে তার আংশিক চাপ। আংশিক চাপ। এখন আংশিক চাপটা আমরা সূত্রের মাধ্যমে কিভাবে প্রকাশ করব সেটা একটা বিষয়। দেখো, আংশিক চাপের সূত্রটা হচ্ছে আমাদের মূল ভগ্নাংশ ইনটু মোট চাপ, পি দ্বারা বোঝাচ্ছি মোট চাপ, মূল ভগ্নাংশ ইনটু মোট চাপ তোমাকে প্রশ্নে দেওয়া থাকবে, মূল ভগ্নাংশটা বের করতে হবে। তাহলে দেখো, আংশিক চাপ, কোনো গ্যাসের আংশিক চাপ, মনে করো পার্শিয়াল প্রেশার অফ নাইট্রোজেন বের করতে যাচ্ছ, বা মানে নাইট্রোজেনের আংশিক চাপ বের করতে যাচ্ছ, তাহলে এটার মানে কি লিখবা, মূল ভগ্নাংশ মানে নাইট্রোজেনের মূল ভগ্নাংশ ইনটু মোট চাপ, ঠিক আছে? এখন মূল ভগ্নাংশটা কেমনে বের করবে এটা একটু বিষয়। দেখো, মূল ভগ্নাংশটা কেমনে বের করবা, মনে করো যে তোমাকে নাইট্রোজেনের মূল ভগ্নাংশ বের করতে বলছে, তোমাকে বিক্রিয়াটা দেওয়া থাকবে। তো মনে করো যে নাইট্রোজেন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করছে, দুই অণু। এখান থেকে তোমাকে বলতেছে যে নাইট্রোজেনের মূল ভগ্নাংশটা বের করো। কেমনে বের করবে এটা? দেখো, নাইট্রোজেনের মূল ভগ্নাংশ বের করার সিস্টেম হচ্ছে এটা, যার মূল ভগ্নাংশ বের করবা সে যত মোল আছে সেটা লিখবো উপরে। এখানে কত মোল আছে বলো আমাকে, কি বলবা, মাহবুবা বলো, মাহবুবা ফাতেমা বলো যে এখানে নাইট্রোজেন কত মোল আছে। 2 মোল। মাহি বলো। মোল। তোমার সাউন্ডটা ছোট কেন? আচ্ছা, হেডফোন ইউজ করতেছো মাহি? সাউন্ড শোনা যাচ্ছে না? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, বলো নাইট্রোজেন কয় মোল? 1 মোল। হ্যাঁ, মেহবুবা ফাতেমা, খেয়াল করো, আমি এই বিষয়টাই ভয় পাচ্ছিলাম যে আহ, আচ্ছা, একটু 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 আচ্ছা, আহ, মেহবুবা ফাতেমা, এই ভুলটা আর করিও না, হ্যাঁ? দেখো কি ভুলটা করছো, খুবই স্বাভাবিক, আমি জানি তোমরা এই ভুলটা করো, যে তোমাকে যদি বলা হয় এটা একটা কি, এটা একটা নাইট্রোজেন পরমাণু, এটা কি, এটা একটা নাইট্রোজেন পরমাণু বা মোল বলতে পারো, ঠিক আছে? নাইট্রোজেন পরমাণু। তো এই যে দুটা নাইট্রোজেন পরমাণু মিলে তোমার নাইট্রোজেন অণু গঠিত হয়,
এটা কি, এটা হচ্ছে নাইট্রোজেন অণু, ঠিক আছে, এটা কি নাইট্রোজেন অণু। তাহলে আমি এর আগে কি বলছি, দুটা নাইট্রোজেন পরমাণু মিলে একটা নাইট্রোজেন অণু গঠিত হয়। দেখো আমি কিন্তু বলে ফেলছি, দুটা নাইট্রোজেন পরমাণু মিলে একটা নাইট্রোজেন অণু গঠিত হয়। আনসার কি, কয়টা নাইট্রোজেন অণু, একটা। কয়টা পরমাণু, দুইটা। আমার কথাটা খেয়াল করো, দুটা নাইট্রোজেন পরমাণু মিলে একটা নাইট্রোজেন অণু গঠিত হয়। কয়টা নাইট্রোজেন অণু, একটা। এই যে কিছু নাই মানে আগে কত আছে, ওয়ান আছে। তার মানে নাইট্রোজেন অণু সংখ্যা একটা, নাইট্রোজেন অণু সংখ্যা একটা, বাট নাইট্রোজেন পরমাণু হচ্ছে দুটা। বুঝে গেছে? এটা হচ্ছে আমাদের বিষয় যে আমরা ভুল করে ফেলি এখানে। নাইট্রোজেন মোল সংখ্যা যদি জিজ্ঞেস করা হয়, নাইট্রোজেন গ্যাস, নাইট্রোজেন গ্যাসের কয় মোল আছে, নাইট্রোজেন গ্যাসের এক মোল আছে। যদি জিজ্ঞেস করা হয় যে নাইট্রোজেনের কয়টা পরমাণু আছে, স্পেসিফিক যদি বলা হয় যে নাইট্রোজেনের কয়টা পরমাণু আছে, তাহলে বলবা দুইটা। বুঝে গেছে? এই ভুলটা আর করা যাবে না, এই ভুলটা আর করা যাবে না। নাইট্রোজেনের কয়টা পরমাণু আছে, দুটা। আনসার। নাইট্রোজেনের কয়টা মোল আছে জিজ্ঞেস করলে, একটা। কিছু নয় মানে আগে কথা আছে, ওয়ান আছে। বলো এটা কয়টা আছে, হাইড্রোজেনের জন্য কয়টা পরমাণু আছে বলো, পরমাণু কিন্তু জিজ্ঞেস করলাম। মেহবুবা বলো। দুইটা। হাইড্রোজেনের পরমাণু দুটা, আচ্ছা ঠিক আছে। তবে তুমি যদি সামগ্রিকভাবে বলো, দেখো হাইড্রোজেন আগে কত আছে, তিনটা। তার মানে না, তিন অণু, 6টা। হ্যাঁ তিন অণু হাইড্রোজেন আছে, তাই না? তিন অণু হাইড্রোজেন, এক অণু হাইড্রোজেনের দুটা হাইড্রোজেন পরমাণু, তিন দুগুণে 6টা অণু আছে, পরমাণু আছে। আবার যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে কয়টা হাইড্রোজেন অণু আছে বা কয় মোল হাইড্রোজেন আছে, তখন আগে যত আছে ঠিক ততটা, ঠিক আছে, জাস্ট তিনটা বলবা। ওকে, এটাই এটাই মাথায় রাখতে হবে একটু। তাহলে দেখো নাইট্রোজেনের আমরা কি বের করতেছি, আংশিক চাপ, আংশিক চাপ বের করতেছি। আংশিক চাপ ইজ ইকুয়াল টু কি, মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ, মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। নাইট্রোজেনের আংশিক চাপ ইজ ইকুয়াল টু মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। মোল ভগ্নাংশ কেমনে বের করতে হয়, এভাবে, যার মোল ভগ্নাংশ বের করবা সে যত মোল আছে সেটা লিখবা উপরে, সেটা লিখবা উপরে, এবং টোটাল মোল সংখ্যা, এই বিক্রিয়ার টোটাল মোল সংখ্যাটা লিখবা নিচে। টোটাল মোল সংখ্যা কত, নাইট্রোজেনের আগে কিছু না মানে এক আছে, হাইড্রোজেন তিনটা, চারটা টোটাল, এদিকে একটা এদিকে একটা, তিনটা, তিন একে চার, আর এদিকে দুইটা, ছয়টা, ঠিক আছে। টোটাল মোল সংখ্যা কত, ছয়। তার মানে এখানে আমাদের নাইট্রোজেনের মূল ভগ্নাংশ কত, 1/6। এটা হচ্ছে নাইট্রোজেনের মূল ভগ্নাংশ, ঠিক আছে। এই নাইট্রোজেনের মূল ভগ্নাংশের সাথে তুমি যদি মোট চাপটা গুণ করে দাও, তাহলে যেটা পাবে সেটা হচ্ছে আংশিক ভগ্নাংশ, আংশিক চাপ, আংশিক চাপ। বুঝতে পারছো মাহি? হ্যাঁ বুঝছি। ওকে, এখন আমরা খুব ছোটকালের একটা টপিক পড়ব, গ্রাহামের সূত্র বা গ্রাহামের ব্যাপন সূত্র, গ্যাসের ব্যাপন এবং অনুব্যাপন। দেখো ব্যাপন বিষয়টা আমরা তো পড়ে আসছি, তাই না? ব্যাপন কি ছিল, ব্যাপন বা ডিফিউশন, উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে কোনো কঠিন, তরল বা গ্যাসীয় বস্তুর অণুসমূহ বা কণাসমূহের স্বতঃস্ফূর্ত এবং সমভাবে স্থানান্তর বা পরিব্যাপ্ত হওয়ার প্রক্রিয়াকে ব্যাপন বলা হয়। ব্যাপন বা ডিফিউশন কাকে বলে তাহলে, উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে কঠিন, তরল এবং গ্যাসীয় বস্তুর অণুসমূহ বা কণাসমূহের স্বতঃস্ফূর্ত মানে হচ্ছে নিজে নিজে, স্পন্টেনিয়াসলি এবং সমভাবে মানে হচ্ছে একই পরিমাণ স্থানান্তর বা পরিব্যাপ্ত হওয়ার যে প্রক্রিয়া, এটাকে আমরা ব্যাপন বা ডিফিউশন বলি, ঠিক আছে। তাহলে অনেক উচ্চ ঘনত্বের একটা স্থান, মনে করো যে তুমি স্প্রে করলা একটা বাসায়, মনে করো যে স্প্রে করলা, রুম স্প্রে করলা। এই রুম স্প্রে করলে এটা তুমি বাসার একটা কোনায় করছো, দেখবে পুরো বাসায় ছড়িয়ে পড়ছে। এই যে ছড়িয়ে পড়ার যে প্রসেস, এটাকে আমরা বলবো ব্যাপন, এটাকে আমরা কি বলবো, ব্যাপন, ঠিক আছে। এটাই, এই যে সুগন্ধিযুক্ত বস্তু রাখলে সেটা সর্বত্র দেহে সুগন্ধি ছড়িয়ে পড়ে, এটা হচ্ছে আমাদের ব্যাপন। এরপর আসে নিঃসরণ বা নিঃসরণের অপর নাম হচ্ছে অনুব্যাপন। মনে রাখতে হবে নিঃসরণের অপর নাম কি, অনুব্যাপন। নিঃসরণের অপর নাম হচ্ছে অনুব্যাপন। তাহলে বাহ্যিক উচ্চচাপের প্রভাবে পাত্রের সরু ছিদ্রপথ দিয়ে কোনো গ্যাসের সজোরে একমুখী বের হওয়ার প্রক্রিয়াকে নিঃসরণ বা অনুব্যাপন বলা হয়। তাহলে নিঃসরণ বা অনুব্যাপন কাকে বলে, বাহ্যিক উচ্চচাপের প্রভাবে পাত্রের সরু ছিদ্রপথ দিয়ে, বাহ্যিক উচ্চচাপের প্রভাবে পাত্রের সরু ছিদ্রপথ দিয়ে কোনো গ্যাসের সজোরে একমুখী বের হওয়ার প্রক্রিয়াকে নিঃসরণ বলা হয়। মনে করো যে তুমি একটা কি নিলা, বেলুন নিলা, ওই বেলুনে তুমি এখানে ফুটো করে দিলা। হ্যাঁ, যখনই তুমি ফুটো করতে যাচ্ছ এখানে প্রেশারটা বৃদ্ধি পাচ্ছে, প্রেশার বৃদ্ধি করলে এখানে ফুটো হয়ে যাবে, এখানে গ্যাস বা গ্যাসগুলো খুব দ্রুত গতিতে বাইরে বেরিয়ে যাচ্ছে, দ্রুত গতিতে বাইরে বেরিয়ে যাবে। এটা হচ্ছে নিঃসরণ বা অনুব্যাপন, কারেন্টের নির্দিষ্ট সরু ছিদ্রপথ দিয়ে বের হয়েছে এবং এখানে বাহ্যিক উচ্চ চাপ অঞ্চল থেকে নিম্ন চাপ অঞ্চলের দিকে এটা ফ্লো করছে, এটা হচ্ছে অনুব্যাপন।
সেমভাবে তুমি যখন স্প্রে করতেছিলা, এই যে যখন তুমি স্প্রে করতেছিলা, যখন এখানে সরু ছিদ্রপথ দিয়ে স্প্রেগুলো বের হয়েছে না, এই সরু ছিদ্রপথ দিয়ে স্প্রেগুলো বের হওয়ার যে প্রক্রিয়া, এটা হচ্ছে নিঃসরণ। ঠিক আছে, এটা হচ্ছে নিঃসরণ। এটি এই ব্যাপন এবং নিঃসরণের মাঝে একটা পার্থক্য আছে। এটা আমাদের মেডিকেল ডেন্টালে আসে, মেডিকেল ডেন্টাল এইচএসসি সব জায়গায় আসে, যে ব্যাপন কাকে বলে? উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে কঠিন, তরল এবং বায়বীয় পদার্থসমূহ নিম্ন ঘনত্বের স্থানে কোনো কঠিন, তরল এবং গ্যাসীয় বস্তুর অণুসমূহ বা কণাসমূহ স্বতঃস্ফূর্ত এবং সমভাবে স্থানান্তর বা পরিব্যাপ্ত হওয়ার প্রক্রিয়াকে ব্যাপন বলা হয়। ঠিক আছে। আর নিঃসরণ কি? বাহ্যিক উচ্চচাপের প্রভাবে পাত্রের সরু ছিদ্রপথ দিয়ে কোনো গ্যাসের অণুসমূহ সজোরে একমুখী বের হওয়ার যে প্রক্রিয়া, এটাকে আমরা বলি নিঃসরণ বা ইফিউশন বা অনুব্যাপন। ঠিক আছে, এই দুটার সঙ্গে একটু ভালো মতো মনে রাখতে হবে, পরীক্ষায় আসে। এখন আমরা যে এই ছোটোকালের টপিকটা পড়লাম বা সহজ বিষয়টা পড়লাম, কেন পড়লাম? আমরা পড়ছি মূলত গ্রাহামের ব্যাপন সূত্র একটু বোঝার জন্য। গ্রাহামের ব্যাপন সূত্রটা খুব সহজ, একটু দেখো, দেখলে বুঝতে পারবা। দেখো, মনে করো যে একটা অনেক মোটা একটা মানুষ আছে এই জায়গাটাতে, আর এটা হচ্ছে চিকনা, হ্যাঁ, খুবই চিকন মানুষ। দুজনকে তুমি রেস প্রতিযোগিতায় দিলা, খুব স্বাভাবিকভাবে কে জয়ী হবে? যে চিকন সে আগে দৌড়ে যাবে, হ্যাঁ, যে মোটা তার চাইতে। কেন? যে চিকন তার ভর কম, তার বডি সার্ফেস এরিয়া কম, খুব সহজে সে দৌড়াইতে পারবে। বাট যে মোটা সে কম দৌড়াইতে পারবে, তার দৌড়ানোর হার তার দৌড়ানোর হার কম হবে, দৌড়ানোর হার কম হবে। ঠিক আছে, বুঝতে পারছো? এখন আমাদের এই গ্রাহামের ব্যাপন সূত্র কি বলে? যে তোমাকে দুইটা গ্যাস দেওয়া হলো, একটা হচ্ছে নাইট্রোজেন গ্যাস লাইক, আর হচ্ছে হিলিয়াম গ্যাস। মনে করছি কার্বন ডাইঅক্সাইড দিলাম। কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড বড় হচ্ছে 44 গ্রাম, হিলিয়ামের বড় হচ্ছে 2 গ্রাম। তাহলে তোমাকে যদি এই কার্বন ডাইঅক্সাইড এবং হিলিয়াম গ্যাসের ব্যাপন হার বের করতে বলে, কোনটার ব্যাপন হার বেশি হবে, কোনটার ব্যাপন হার কম হবে, আমাকে বলবা মেহবুবা ফাতেমা, বলো। ব্যাপন হার কোনটা আগে ব্যাপিত হবে, কোনটা কম ব্যাপিত হবে, কোনটা বেশি ব্যাপিত হবে, কোনটা কম ব্যাপিত হবে? প্রশ্নটা আবার বললে ভালো হবে। মানে আমি তোমাকে দুটা গ্যাস দিয়েছি, একটা কার্বন ডাইঅক্সাইড গ্যাস আর একটা হিলিয়াম গ্যাস। দেখো, একটা কার্বন ডাইঅক্সাইড গ্যাস আর একটা হিলিয়াম গ্যাস। হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আণবিক ভর হচ্ছে 44 গ্রাম, হিলিয়াম গ্যাসের আণবিক ভর হচ্ছে 2 গ্রাম। ঠিক আছে, এখন তোমাকে বলছি যে কোন গ্যাসের ব্যাপন হার বেশি হবে, কোন গ্যাস। আমি তোমাকে এখানে আগে একটু উদাহরণ দিছি, দেখো উদাহরণটা শোনো। একটা মোটা ব্যক্তি, একটা হচ্ছে চিকন। যখন তুমি দৌড় প্রতিযোগিতা লাগাবা, এখানে দৌড় প্রতিযোগিতা দিবা, কে জয়ী হবে, কে আগে দৌড়াইতে পারবে? নিশ্চয়ই যে চিকন সে, যার ভর বেশি, এখানে যার ওজন বেশি সে কম দৌড়াইতে পারবে, স্বাভাবিক। যার ওজন কম সে বেশি দৌড়াইতে পারবে, তার মানে দৌড়ানোর হার ওর বেশি। আমি উদাহরণটা এখানে নিয়ে আসলাম, কার্বন ডাইঅক্সাইডের ভর দিলাম, হিলিয়ামের ভর দিলাম, বললাম যে কার ব্যাপন হার বেশি হবে, বলো। কার্বনের। মেহবুবা ফাতেমা, বিষয়টা বুঝো। যার ভর কম, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, মেহবুবা ফাতেমা, ভুল করতেছো। দেখো এখানে যার ভর কম সে বেশি দৌড়াইতে পারবে না, উদাহরণে দেখো। যার ভর কম সেই তো বেশি দৌড়াইতে পারবে। তাহলে এখানে দেখো কার ভর কম, কার্বন ডাইঅক্সাইডের ভর কত? 44 গ্রাম, হিলিয়ামের ভর কত? 2 গ্রাম। তাহলে কে বেশি দৌড়াইতে পারবে, কার ব্যাপন হার বেশি হবে, বলো। শোনা যাচ্ছে আমাকে? মাহি, শোনা যাচ্ছে কিনা আমাকে?
না। ওকে, আমাদের নেটওয়ার্ক ডিসকানেক্ট হয়েছিল। মেহবুবা ফাতেমা দেখো, বলেছি যে যার ভর কম সে বেশি দৌড়াইতে পারবে না। হ্যাঁ, যার ভর কম সে বেশি দৌড়াইতে পারবে। এখানে দেখো কার্বন ডাইঅক্সাইডের ভর হলো 44, হিলিয়ামের ভর হলো 2। তাহলে কার বেশি, কে বেশি দৌড়াইতে পারবে বা কার ব্যাপন হার বেশি হবে বলো? হিলিয়ামের। হিলিয়ামের। হ্যাঁ, এটা বুঝতে হবে। যার ভর কম, যত কম তার ব্যাপন হার তত বেশি। কারণ এই যে বললাম যার ভর কম সে বেশি দৌড়াইতে পারবে। তাহলে হিলিয়ামের ব্যাপন হার বেশি, হিলিয়াম বেশি দৌড়াইতে পারবে। গ্রাহামের ব্যাপন সূত্রটা এটা, স্থির চাপে স্থির তাপমাত্রায়। তাহলে বলে দিছে চাপ স্থির, তাপমাত্রাও স্থির। কোনো গ্যাসের ব্যাপন হার আর ওই গ্যাসের মোলার ভর এম এর বর্গমূলের ব্যস্তানুপাতিক হয়ে থাকে। কোনো গ্যাসের ব্যাপন হার আর কোনো গ্যাসের ব্যাপন হার আর ওই গ্যাসের তাহলে কোনো গ্যাসের ব্যাপন হার আর ওই গ্যাসের মোলার ভর এম, ওই গ্যাসের মোলার ভর এম এর বর্গমূলের ব্যস্তানুপাতিক। হ্যাঁ, বর্গমূলের ব্যস্তানুপাতিক মানে হলো এটা ইনভার্সলি উইথ রুট ওভার প্রপোর্শন। মানে হলো যে তুমি যখন এম বাড়াবা আর কমতে থাকবে, ঠিক আছে? তবে এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক, বর্গমূলের ব্যস্তানুপাতিক হবে আর কি। তুমি যখন এম বাড়াবা আর কমতে থাকবে, এম কমাবা আর বাড়তে থাকবে, ব্যস্তানুপাতিক। তাহলে এটাই মনে রাখতে হবে। কোনো গ্যাসের ব্যাপন হার আর ওই গ্যাসের মোলার ভর এম এর বর্গমূলের ব্যস্তানুপাতিক হয়ে থাকে। স্থির চাপে ও স্থির তাপমাত্রায় কোনো গ্যাসের ব্যাপন হার আর ওই গ্যাসের মোলার ভর এম এর বর্গমূলের ব্যস্তানুপাতিক হয়ে থাকে। ব্যাপন হার আর ইজ ইকুয়াল টু 1/√/ml, ঠিক, ও √/m, এটা মনে রাখতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের গ্রাহামের ব্যাপন হার সূত্র। তাহলে দেখো আমরা কি পেয়েছি, আর সমানুপাতিক 1/√/m, ঠিক আছে? আর এখান থেকে পাচ্ছি কি, তাহলে এখান থেকে আমরা কি পাবো, ওই যে আগের মতো R1/R2 ইজ ইকুয়াল টু, মনে রাখতে হবে এটা √/, উপরে দিবা এখানে R1/R2 দিয়েছো না, উপরে দিবা M2/M1, মানে একদিকে 12 লিখলে এদিকে 21, মনে রাখতে হবে, উল্টা কিন্তু এটা ব্যস্তানুপাতিক কিন্তু। হ্যাঁ, এটা মনে রাখতে হবে। R1/R2 ইজ ইকুয়াল টু এখানে কি লিখবা, M2/M1। হ্যাঁ, M1/M2 লিখতে চাবে, বাট না, R1/R2 হলে √/M2/M1, R1/R2 হলে √/M1/M2/M1, R1/R2 হলে √/M2/M1 হবে, ঠিক আছে? ওকে, তাহলে এভাবে আমরা সূত্র, এটা হচ্ছে আমাদের গ্রাহামের সমীকরণটা। সো এখন আমি যদি সেম একটা কথা বলি, যে মনে করো তোমার এখানে আমি একটা স্লাইড বা একটা স্লুফ আর কি, হ্যাঁ, একটা স্লুফ দিলাম, এই যে এরকম একটা স্লুফ। এই স্লুফের মধ্যে আমি তোমাকে 1 গ্লাস পানি দিলাম আর 1 গ্লাস তেল দিলাম, তেল, হ্যাঁ, তেল আর কি, ঘন যেটা তেল, তেল দিলাম। পানিটা এখানে ঢাললা, তাহলে স্লুফের মধ্যে পানিটা সহজে গড়িয়ে 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 পড়ে যাবে, তাই না? গড়িয়ে 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 পড়ে যাবে পানিটা। আবার এখানে সেমভাবে তুমি যদি তেল ঢালো, তেলটা পড়তে কিন্তু যথেষ্ট সময় লাগবে, তেলটা কিন্তু আস্তে 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 পড়বে। পানিটা দ্রুত পড়েছে, তেলটা আস্তে আস্তে পড়বে। কেন? এটার কারণ হচ্ছে ঘনত্ব। মানে হলো যার ঘনত্ব বেশি তার ব্যাপন হার কম, যার ঘনত্ব বেশি তার ব্যাপন হার কম। তাহলে এখানে আমরা গ্রাহামের ঘনত্ব ভিত্তিক ব্যাপন হার সূত্রটা পড়ব, যে কোনো গ্যাসের ব্যাপন হার গ্যাসটির ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। মানে হলো আর প্রপোর্শনালি 1/√/d, মানে হলো ঘনত্ব যদি ডি ধরো, ডেন্সিটি, এই যে ব্যাপন হারটা ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। কোনো গ্যাসের ব্যাপন হার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। কোনো গ্যাসের ব্যাপন হার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক হয়, মনে থাকে যেন, কোনো গ্যাসের ব্যাপন হার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। তাহলে R1/R2 ইজ ইকুয়াল টু √/D2/D1 ইজ ইকুয়াল টু M2/M1, মানে এটা এটা এখান থেকে তুমি এটা পাচ্ছ আর কি। এই যে এখান থেকে তুমি R1/R2 ইজ ইকুয়াল টু, এই যে বললাম এখানে যদি R2 দাও তাহলে এখানে D2 দিয়ে শুরু হবে, D2/D1, যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক, ঠিক আছে? এটা আমরা লিখতে পারি।
এখন এই যে গ্যাসের ব্যাপন হার নির্ধারণকারী বিষয় বা ফ্যাক্টর আছে কিছু। এই ফ্যাক্টরগুলো কি কি? গ্যাসের মোলার ভর বা গ্যাসের ঘনত্ব, গ্যাসের তাপমাত্রা বা চাপমাত্রা, এছাড়াও গ্যাসের অণুব্যাপনের ক্ষেত্রে দেয়ালের সূক্ষ্ম ছিদ্রের আকার বা গ্যাসের অণুর আকার ইত্যাদি ডিপেন্ড করে। তো এখানে আমাদের একটা উদাহরণ দেওয়া আছে। এই উদাহরণটা আমরা মূলত তোমার সিকিউতে করি। তারপরে এখানে একটু দেখো দেখো আমরা এখানে এই প্রান্তে কি নিলা, এটা একটা 5 মনে করো, এটা একটা 5, হ্যাঁ, এটা একটা নল। এই নলের টোটাল দৈর্ঘ্য হলো 35 সেন্টিমিটার। 35 সেন্টিমিটার। এখানে দুইটা প্রান্ত আছে নলের। এই প্রান্তে কি রাখবা? এই প্রান্তে কিছু অ্যামোনিয়া নিলা, NH3 অ্যামোনিয়া নিলে, একটা তুলা নিলা। ওই তুলাটা অ্যামোনিয়া প্রান্তের মধ্যে ডুবাবা, ডুবিয়ে এটাকে আবার তুললা। এটার নাম হচ্ছে অ্যামোনিয়া দ্রবণ সিক্ত তুলা। ঠিক আছে, অ্যামোনিয়া দ্রবণ সিক্ত তুলা। সেমভাবে এদিকেও HCl নিলা, HCl এর মধ্যে ডুবাবা তুলাটা, দেন এটা HCl সিক্ত তুলা। ঠিক আছে, HCl সিক্ত তুলা। যখন এটা দুই প্রান্তে রাখবা, এরা ডিফিউশন হবে, এরা ব্যাপন হবে। ব্যাপন হলে HClটা এ পাশে যাইতে থাকবে, অ্যামোনিয়াটা এ পাশে যাইতে থাকবে। এই পয়েন্টে এসে তারা পরস্পরের সাথে যুক্ত হবে। দেখো, পরস্পরের সাথে যুক্ত হইল। অ্যামোনিয়া 15 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করলো, HCl 10 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করলো। এই দূরত্বে এসে তারা বিক্রিয়া করলো। বিক্রিয়া করলে আমরা জানি কি হবে, এই যে HCl প্লাস অ্যামোনিয়া যখন বিক্রিয়া করে কি তৈরি করবে? অ্যামোনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করবে। HCl প্লাস অ্যামোনিয়া বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করবে। অ্যামোনিয়াম ক্লোরাইড হচ্ছে সাদা সাদা ধোঁয়া সৃষ্টি করবে এটা। এই সাদা ধোঁয়াটা দেখে তুমি বুঝতে পারবা যে অ্যামোনিয়াম ক্লোরাইডের বিক্রিয়া হয়েছে। তাহলে অ্যামোনিয়া এবং HCl বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করলো, যেটা তোমার সাদা ধোঁয়া তৈরি করলো। এই যে এটা হচ্ছে আমাদের সাদা ধোঁয়া তৈরি করে বুঝতে পারবা এখানে বিক্রিয়াটা হয়েছে। ঠিক আছে, এখানে বিক্রিয়াটা হয়েছে, এটা তুমি বুঝতে পারবা। তো এখন কথা হচ্ছে, দেখো, বিক্রিয়াটা হয়েছে কিন্তু এই জায়গাটাতে, অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়াটা দেখা গেছে কিন্তু এই জায়গাটাতে, হ্যাঁ, এই জায়গাটাতে। এখন খেয়াল করো, এই যে অ্যামোনিয়াটা 15 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করে ফেলছে, বাট HClটা 10 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করছে। ঠিক আছে, কেন? হোয়াই? কেন অ্যামোনিয়া বেশি দূরত্ব অতিক্রম করছে, কেন HCl কম দূরত্ব অতিক্রম করছে, এই জায়গায় তারা মিলিত হলো? এর কারণ আছে। কারণটা মাহি বলতে পারো কিনা দেখো তো। মাহি পারবা? না পারলে আমি বলি। না। আচ্ছা, পারবে না, ওকে। দেখো, এখানে অ্যামোনিয়ার ভর কত? অ্যামোনিয়ার ভর বের করো। নাইট্রোজেন হলো 14, হাইড্রোজেন হলো 3, 17 গ্রাম। অ্যামোনিয়ার ভর কত গ্রাম? 17 গ্রাম। HCl এর ভর কত গ্রাম? হাইড্রোজেন 1, ক্লোরিন 35.5। টোটাল ভর কত হয়? 36.5। তাইলে HCl এর ভর হলো 36.5, অ্যামোনিয়ার ভর হলো 17 গ্রাম। ঠিক আছে, তাহলে কার ভর কম? অ্যামোনিয়ার ভর কম না? অ্যামোনিয়ার ভর যেহেতু কম, সে অনেক বেশি দৌড়াইতে পারছে, অনেক বেশি, তার ব্যাপন হার কম বেশি। যার ভর কম তার ব্যাপন হার বেশি। এই যে ব্যাপন হার বেশি মানে সে অনেক বেশি দ্রুত অতিক্রম করছে, তাই সে 15 সেন্টিমিটার দ্রুত অতিক্রম করতে পারছে। বাট এদিকে HCl এর ভর অনেক বেশি, তার জন্য সে 10 সেন্টিমিটার দ্রুত অতিক্রম করতে পারছে শুধুমাত্র। বুঝতে পারছো মেহবুবা? বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে। তো এখানে আমরা অনুপাত বের করি, দুটা গ্যাসের অনুপাত হচ্ছে 1.5। এগুলো আমরা সিকিউতে পড়বো না, এই বিষয়গুলো। এখন এই গ্রাহামের ব্যাপন সূত্রের আধুনিক প্রয়োগ কী কী? এই প্রয়োগটা খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে আমাদের MCQ আসে, প্রচুর MCQ আসে। দেখো, এই গ্রাহামের ব্যাপন সূত্র ইউজ করে আমরা গ্যাসের আণবিক ভর বের করতে পারি। হ্যাঁ, আণবিক ভর বের করতে পারি, ওই যে যেহেতু আণবিক ভর রিলেটেড। এছাড়া ব্যাপন এবং নিঃসরণ হারের উপর পার্থক্য ভিত্তিক গ্যাস মিশ্রণ উপাদানসমূহের পৃথকীকরণ বা গাঢ়ীকরণ সম্ভব। এরপরে এই যে ব্যাপন প্রক্রিয়ায় গ্যাস মিশ্রণ থেকে কোনো একটা গ্যাস পৃথক করাকে অ্যাডমোলাইসিস বলা হয়। তাহলে অ্যাডমোলাইসিস বলা হয় কাকে? কোনো একটা গ্যাস মিশ্রণ থেকে ব্যাপন প্রক্রিয়ায় তুমি একটা গ্যাস পৃথক করতেছো, এটাকে বলা হচ্ছে অ্যাডমোলাইসিস। অ্যাডমোলাইসিস। এরপর হচ্ছে কয়লাখনিতে কয়লাখনিতে মিথেন গ্যাসের উপস্থিতি নির্ণয়ে ব্যবহৃত সতর্কজ্ঞাপক যন্ত্রে অ্যামোনিয়া গ্যাসের ব্যাপন ধর্ম প্রয়োগ করা হয়। হ্যাঁ, এরপরে সবচেয়ে উল্লেখযোগ্য আধুনিক ব্যাপন হচ্ছে একই মূলে বিভিন্ন আইসোটোপ পৃথকীকরণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউজ হচ্ছে এটা। আমরা এই গ্রাহামের ব্যাপন সূত্র ইউজ করে আইসোটোপ
পৃথক করতে পারে। আইসোটোপ পৃথকীকরণ এটা ইউজ করা হয়, আইসোটোপ পৃথকীকরণ। তাহলে দ্বিতীয় মহাযুদ্ধের সময় ইউরেনিয়াম ধাতুকে ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড গ্যাসে রূপান্তরিত করে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে ইউরেনিয়াম 238 হতে ইউরেনিয়াম 235 আইসোটোপকে পৃথক করা হয়। তাহলে ইউরেনিয়াম 238কে ইউরেনিয়াম 235 থেকে পৃথক করা হয়, ঠিক আছে, 235 পৃথক করা হয়, এবং এই ইউরেনিয়াম 235টা পারমাণবিক বোমা তৈরিতে ব্যবহার করা হয়। এটা আমাদের পরীক্ষা অনেকবার আসছে। কোন আইসোটোপটা পারমাণবিক বোমা তৈরিতে ব্যবহার করা হয়? ইউরেনিয়াম 235। ইউরেনিয়াম 235 পারমাণবিক বোমা তৈরিতে ব্যবহার করা হয়। ইউরেনিয়াম 235টা পারমাণবিক বোমা তৈরিতে ব্যবহার করা হয়, যা হিরোশিমার উপর নিক্ষিপ্ত হয়। তাহলে এই বোমাটা তোমার হিরোশিমার উপর নিক্ষিপ্ত করা হয়। ইউরেনিয়াম 235 পারমাণবিক বোমা তৈরিতে ব্যবহার করা হয়, হিরোশিমা নাগাসাকিতে এটা নিক্ষিপ্ত করা হয়। আচ্ছা, এরপরে আসো আইসোটোপ। ইউরেনিয়ামে দুইটা আইসোটোপ পাওয়া যায়, একটা হচ্ছে ইউরেনিয়াম 235 আর একটা হচ্ছে ইউরেনিয়াম 238। এই ইউরেনিয়াম 235-এর পার্সেন্টেজ হচ্ছে 0.7%। এই ইউরেনিয়াম 235 প্রকৃতিতে কত পার্সেন্ট পাওয়া যায়? 0.7%। বাকি যেগুলো দেখতে পাচ্ছ 238, সেটা হচ্ছে 99.3%। তাই ইউরেনিয়াম 235 পাওয়া যায় 0.7%, 238 পাওয়া যায় 99.3%। নিউক্লিয়ার পাওয়ার স্টেশন জ্বালানি রূপে ইউরেনিয়াম 235 বের করা হয়, এটা গুরুত্বপূর্ণ। তাহলে পারমাণবিক বোমা তৈরিতে বের করা হয় 235, নিউক্লিয়ার পাওয়ার স্টেশনে জ্বালানি রূপে ইউরেনিয়াম 235 বের করা হয়। হ্যাঁ, ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড রূপে উভয় আইসোটোপকে পৃথক করা হয় সছিদ্র, তাহলে কোন কি দিয়ে? ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড দিয়ে। এতটুকু জানলে চলবে, শেষ। ওকে, এতটুকু বুঝছো কিনা সবাই? মেহবুবা হ্যাঁ ফাতেমা বুঝছো? মাহি বুঝে গেছে কিনা? হ্যাঁ ওকে, আমরা নেক্সট দিন গ্যাসের আণবিক তত্ত্ব, কাইনেটিক মলিকিউলার থিওরি অফ গ্যাসেস, এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব। বিষয়টা আমি একবারে এই টপিকটা একদিনে শেষ করতে চাচ্ছি, ওই জন্য এটা আজকে আর অর্ধেক টাচ করবো না আর কি। হ্যাঁ, সো তোমাদের কাছে রিকোয়েস্ট যে যতটুক পড়িয়েছি একটু ভালো মতো করে পড়বা, ভালো মতো করে রিভিশন দিবা। আলটিমেটলি আমি পড়িয়ে যাচ্ছি, তোমরা যদি না পড়ো আমার পড়াটা ইফেক্টিভ হবে না, তোমাদের তোমাদের পড়তে হবে। তোমরা পড়ো, আমি ক্লাসটা রেকর্ডেড দিয়ে দিব, চাইলে আবার করতে পারো, এবং ভালো মতো করে বইটা পড়বা, এতটুকু পড়লেই চলে যাবে। হ্যাঁ, ভালো মতো করে পড়বা।